ইরান ইস্যুর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই যদি উত্তর কোরিয়ার দিকে তার সামরিক নজর ঘুরিয়ে নেন, তবে তা কিন্তু এশিয়া মহাদেশে এক ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে পারে, এমন আশঙ্কা এখন আন্তর্জাতিক মহলে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। এমন এক নাজুক সময়ে যখন সারা বিশ্ব শ্বাস রোধ করে মধ্যপ্রাচ্যের দিকে তাকিয়ে আছে, ঠিক তখনই উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন তার দেশের সবচেয়ে গোপনীয় এবং ধ্বংসাত্মক অস্ত্রভাণ্ডার একে একে সামনে আনতে শুরু করেছেন, যা পুরো বিশ্ব রাজনীতির সমীকরণকে ওলটপালট করে দেওয়ার ক্ষমতা রাখে। মূল ব্যাপারটা হলো, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে ইতিমধ্যে বেশ কিছু চাঞ্চল্যকর খবর প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে যে ইরান ইস্যুর পর এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার দিকেও নজর দিতে পারেন। আর এই ধরনের প্রতিবেদন প্রকাশ হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। বিশেষ করে এই প্রতিবেদনের পর উত্তর কোরিয়ার নেতা কিম জং উন খুশি মোডেই এক বিবৃতি দিয়েছেন। এক সংবাদ সম্মেলনে তিনি এই বিষয়টিকে খুব হাস্যকর বলে মন্তব্য করেছেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ঘটনার কয়েক ঘন্টা পর থেকে উত্তর কোরিয়া তাদের বিভিন্ন সামরিক সক্ষমতা দেখাতে শুরু করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এমন অনেক প্রযুক্তি এবং অস্ত্র ব্যবস্থা সামনে আনা হয়েছে যেগুলো সাধারণত খুব বেশি প্রকাশ্যে দেখা যায় না। আর এ কারণে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া তাদের রেললাইন থেকে উৎক্ষেপণ করা এমন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আবারও সামনে নিয়ে এসেছে। উত্তর কোরিয়া মূলত তাদের KN-23 বা হোয়াসং 11 সিরিজের মিসাইল সামনে নিয়ে এসেছে। শুধু তাই নয়, বেশ কয়েকটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সবথেকে অবাক করা ব্যাপার হলো, এই মিসাইলকে সবসময় ট্রেনে বহন করা হয়ে থাকে। এমনকি বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের যে ব্যক্তিগত ট্রেন রয়েছে, সেই ট্রেনে এই ধরনের বিশেষ কয়েকটি মিসাইল থাকতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, KN-23 মিসাইলের গতি অত্যন্ত বেশি এবং এটি প্রায় ঘন্টায় 9000 কিলোমিটার বেগে ছুটতে পারে। শুধু তাই নয়, উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্রকে এমনভাবে তৈরি করেছে যাতে এটিকে চলন্ত ট্রেন থেকে উৎক্ষেপণ করা সম্ভব হয়। আর এ কারণেই এই মিসাইল নিয়ে সবথেকে বেশি আলোচনা হচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই ধরনের মিসাইল পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। আর এ কারণেই উত্তর কোরিয়া কোনো সামরিক মহড়া চালালে বিশ্বের বড় বড় দেশগুলো সেদিকে নজর রাখে। আন্তর্জাতিক প্রতিবেদনে আরও বলা হয়েছে, উত্তর কোরিয়া তাদের উত্তরাঞ্চলের সীমান্ত এলাকায় বিশেষ ধরনের রকেট লঞ্চার মোতায়েন করেছে। এগুলো মূলত বহু নল বিশিষ্ট রকেট লঞ্চার, যেগুলো অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ রকেট নিক্ষেপ করতে সক্ষম। এগুলো দেখতে অনেকটা রাশিয়ার BM-3 মাল্টিপল রকেট লঞ্চারের মতো লাগে। এই সিস্টেম প্রতি সেকেন্ডে কয়েক শত মিসাইল ছুড়ে দিতে পারে। এই লঞ্চারের কারণে মাত্র কয়েক মিনিটের মধ্যে বিশাল এলাকায় আক্রমণ চালানো সম্ভব হয়। এই লঞ্চারে থাকা মিসাইলগুলো প্রায় 4 মিটার লম্বা হয়ে থাকে। এগুলো প্রায় 4200 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটতে পারে। এই সিস্টেমের কারণেই মূলত উত্তর কোরিয়ার আকাশে কোনো শত্রু যুদ্ধ বিমান, ড্রোন বা হেলিকপ্টার ঢোকার সাহস দেখায় না। এদিকে উত্তর কোরিয়ার মিলিটারি বাহিনীকেও বেশ সক্রিয় অবস্থায় দেখা গেছে। উত্তর কোরিয়া তাদের আধুনিক সিওনমার-2 ট্যাঙ্ক নিয়ে বেশ বড়সড় এক মহড়া চালিয়েছে। জানলে অবাক হবেন, উত্তর কোরিয়ার এই ট্যাঙ্ক বিশেষ শক্তিশালী ট্যাঙ্কগুলোর মধ্যে একটি। এই ট্যাঙ্কের ডিজাইন সোভিয়েত আমলে হলেও এর উন্নত সব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই ট্যাঙ্কের সর্বোচ্চ গতি ঘন্টায় 70 কিলোমিটার। এতে 125 কিলোমিটার স্মুথ বোর কামান রয়েছে, যা থেকে গোলা ছোড়ার পাশাপাশি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ছড়াও সম্ভব। এছাড়াও এতে 14.5 মিলিমিটারের ভারী মেশিন গান রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এবং প্রতিরক্ষামূলক বিশ্লেষণে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়া তাদের কৌশলগত ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে নতুন করে সামনে এনেছে। বিশেষ করে হোয়াসং 17 এবং হোয়াসং 18 ক্ষেপণাস্ত্র নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এই দুটি ক্ষেপণাস্ত্রকে উত্তর কোরিয়ার দীর্ঘপাল্লার সক্ষমতার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয়। সামরিক বিশ্লেষকদের মতে, এই ধরনের অস্ত্রের প্রদর্শন কেবল প্রযুক্তিগত সক্ষমতা তুলে ধরার বিষয় নয়, বরং এটি রাজনৈতিক এবং কূটনৈতিক বার্তাও বহন করে। বিশেষজ্ঞদের মতে, উত্তর কোরিয়া যখনই বড় ধরনের সামরিক মহড়া, ক্ষেপণাস্ত্র পরীক্ষা বা নতুন অস্ত্র প্রদর্শন করে, তখন তা শুধু প্রতিবেশী দেশগুলোর নয়, বরং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে ওঠে। কারণ পূর্ব এশিয়ার নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান, চীন এবং রাশিয়া সহ একাধিক দেশের কৌশলগত স্বার্থ জড়িত। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো উত্তর কোরিয়ার সামরিক কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে দক্ষিণ কোরিয়া ও জাপানও নিজেদের প্রতিরক্ষা প্রস্তুতি এবং আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করছে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি আঞ্চলিক সামরিক প্রতিযোগিতাকে আরও তীব্র করে তুলতে পারে। অন্যদিকে উত্তর কোরিয়ার নেতৃত্ব বারবার জানিয়ে আসছে যে, তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি অব্যাহত রাখবে। আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠানে এবং রাষ্ট্রীয় গণমাধ্যমে দেশটির নেতা কিম জং উনকে আত্মবিশ্বাসী অবস্থানে দেখা গেছে। অনেক পর্যবেক্ষকের মতে,
মতে এসব উপস্থিতি শুধু অভ্যন্তরীণ জনগণের জন্য নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও একটি রাজনৈতিক বার্তা বহন করে। তবে কূটনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল ওয়াশিংটন ও পিয়ংইয়ং কি আবারও আলোচনার টেবিলে ফিরবে। অতীতেও দুই দেশের মধ্যে সংলাপের চেষ্টা হয়েছে, যদিও তা দীর্ঘমেয়াদী সমঝোতায় পৌঁছতে পারেনি। ফলে ভবিষ্যতে নতুন করে আলোচনা শুরু হলে তা আঞ্চলিক উত্তেজনা কমাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে অনেকেই মনে করেন। বিশেষজ্ঞরা আরও উল্লেখ করেন, উত্তর কোরিয়া ইস্যুর স্থায়ী সমাধান কেবল সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে সম্ভব নয়। এর জন্য কূটনৈতিক সংলাপ, আস্থা গঠন এবং পারস্পরিক নিরাপত্তা উদ্বেগ নিয়ে বাস্তবসম্মত আলোচনা প্রয়োজন। অন্যথায় প্রতিটি নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা বা সামরিক প্রদর্শন অঞ্চল জুড়ে নতুন উত্তেজনার জন্ম দিতে পারে। সব মিলিয়ে বলা যায়, হোয়াসাং সিরিজের ক্ষেপণাস্ত্র নিয়ে সাম্প্রতিক আলোচনা শুধু উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতার বিষয় নয়, এটি পূর্ব এশিয়ার নিরাপত্তা, আঞ্চলিক কূটনীতি এবং বৈশ্বিক কৌশলগত ভারসাম্যের সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত। এখন আন্তর্জাতিক মহলে দৃষ্টি মূলত এই দিকেই। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট পক্ষগুলো কি উত্তেজনার পথ বেছে নেবে, নাকি নতুন করে কূটনৈতিক সংলাপের মাধ্যমে পরিস্থিতি স্থিতিশীল করার চেষ্টা করবে।